সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, আমি একটা একদম সদ্যপ্রাপ্ত খবর দিয়ে শুরু করি আলোচনাটা। কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, উনি যাওয়ার আগ মুহূর্তে একটা আইন করে গিয়েছিলেন যে উনি আরো 1 বছর এসএসএফ সুবিধা পাবেন, মানে ভিআইপি মর্যাদা ভোগ করবেন। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে বলেছে উনি নিজের জন্য কেন এমন একটা আইন করলেন। তো এটাই সরকার আবার কমিয়ে দিল। এই ওনার বাড়িয়ে নেওয়াটাই বা আপনি কিভাবে দেখেন, এবং এই কমিয়ে দেওয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। এটার আরো অন্তর্নিহিত ঘটনা আছে। উনি যে ভিভিআইপি মর্যাদা নিয়েছেন, আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিল 3 মাসের। উনি নিজে এটা ভিভিআইপি নিজে করেছেন 1 বছরের জন্য, কিন্তু এটা ওয়েবসাইটে পাওয়া যায় না। আপনার যে বিজি প্রেস, তার ওয়েবসাইটেও নাই, দুনিয়ার কোথাও নাই, কিন্তু আমার কাছে ধরা আছে। আগেরটাও আছে, পরেরটাও আছে। হ্যাঁ, তো এই যে চুরি করে এইটা কাজটা করছে, এটার তো বিচার হওয়া উচিত। এছাড়া দুদকে তার বিরুদ্ধে মামলা আছে, অন্য অপরাধে দুর্নীতির মামলাও আছে, এবং মামলা করেছে ব্যারিস্টার সারোয়ার সাহেব, ওই মেজর রিটায়ার্ড সারোয়ার সাহেব, উনি কেস করেছেন। তো অভিযোগ আছে, তদন্ত হয় না কেন? ওনার 1 বছরের ভিভিআইপির চাইতে তো তার দরকার হচ্ছে দুদকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তার উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেটা গুরুত্বপূর্ণ নাকি 1 বছরের কেটে ওটাকে 6 মাস করা গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি ওই বিচারটা হওয়া উচিত, কারণ দেশটাকে তো সে ফোকলা বানায় ফেলছে। তার বিচার হতে হবে না? প্রত্যেকের বিরুদ্ধে লিখিত ভাবে দুদকে মামলা হয়েছে, সেই মামলার তো তদন্তটা শুরু হয়নি। তদন্ত শুরু হবে, দোষী হলে তাদের বিচার হবে, দোষী না হলে খালাস পাবে, সমস্যা নেই। তারা তো ডিনাই করে তারা দুর্নীতি করে নাই, সুতরাং দুর্নীতি তদন্ত হতে অপরাধ কি? সুতরাং আমি এটা বলবো যে আমার মনে হয় সরকার মাঝামাঝি একটা অবস্থান নিচ্ছে, যে সাপও পরে লাঠিও বাঁচে। মানে বেচারা ইউনিস 1 বছরে আপনার ভিভিআইপি মর্যাদা নিয়ে 1 বছরে সিস্টেম দিছে, এটাকে 6 মাস করে দিছে। তো এটাও তো একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল। 3 মাস ছিল আগে, 3 মাসই করা উচিত ছিল, তার বাকিটা কেড়ে নেওয়া উচিত ছিল। অন্যায় তো। তারপরে আমি বললাম তো, প্রজ্ঞাপন নাই। প্রজ্ঞাপন আপনি কোথাও খুঁজে পাবেন না। প্রজ্ঞাপন তো একবার বিধি প্রেস কোথায় ওটা ছাপায় প্রথম দিয়ে ফেলছে, ইউনুস বুঝছে যে এটা সমস্যা হচ্ছে, গায়েব করে দিচ্ছে। তো এটার বিচার হওয়া উচিত। শুধু এটা না, বিচার হওয়া উচিত, কারণ এর অন্তর্নিহিত কারণটা হচ্ছে সে চুরি করে এই প্রজ্ঞাপন নিয়েছে। তারপরে দুদকের যে তাদের অভিযোগ আছে, সে অভিযোগের বিচার হওয়া উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন যে সাপও মরে লাঠিও না ভাঙে, আর লাঠি দিয়ে যদি আপনি সাপ মারতে যান, তা লাঠি না ভাঙলেও লাঠি তো একটু ক্ষতিগ্রস্ত হবে, দাগ টাগ তো ভরবে, কিন্তু সেটাও তো আমরা দেখি না। দেখেন, এই সর্বশেষ একটা ঘটনা বলি আপনাকে। এই যে এত আলোচনা হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হওয়া না হওয়া, শপথ নেওয়া না নেওয়া, বিরাট আন্দোলন। 16 দিনের আলটিমেটাম, যে 16 দিনের মধ্যে সরকারকে ফেলে দিবে, এই ধরনের আলটিমেটাম জামাত থেকে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোর চেয়ে এই মুহূর্তে বড় সমস্যা কি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের একটা গোলামী চুক্তি হয়েছে, এই চুক্তিটা যে কেউ করুক, করলে মাথা খারাপ হয়ে যাবে। এরকম একটা আপনি গোলামী চুক্তি করার পর সরকার অথবা বিরোধী দল কেউ কিছুই বলছে না কেন? আপনার চিন্তা করা দরকার যে এই যে চুক্তিটা করলো জাস্ট ইলেকশনের 3 দিন আগে, 3 দিন আগে এই চুক্তিটা করেছে। বলেন তো, এই চুক্তিটা করার কি প্রয়োজন ছিল? এবং চুক্তিটার এত শর্ত, সেই শর্তে রীতিমতো ভাবে ওই চুক্তিটা বহাল থাকবে। ওই চুক্তিটা আপনার ইউনূস এবং এখনকার ফরেন মিনিস্টার তারাই মিলে বলেছে, আবার বলে যে চুক্তিতে শর্ত নাই। বলেন তো, আধুনিক যুগে গোপন রাখা সম্ভব? এই চুক্তিতে আমার কাছেও আছে, সবার কাছে আছে। চুক্তিতে আপনি চিন্তা করেন, আমরা তো গোলাম, মানে কি আমেরিকার বাইরে আমাদের 1 পা ফেলানোর উপায় নেই, এমন অবস্থায় গোলামি চুক্তি করেছে। তো এই চুক্তিতে তো প্রকাশও করে না, সরকারের পক্ষ থেকে প্রকাশও করে না। এই জন্যই আমি বলতে চাই
যে ইউনুস হচ্ছে আমেরিকান সিটিজেনই না, শুধু আমেরিকার আরো কি কি পুরস্কার পাইছে, আমেরিকান নাগরিক পায় না, সে পেয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি আমেরিকান পারপাস সার্ভ করার জন্য তার অন্তর্বর্তীকালীন সরকারে সব বিদেশি নাগরিক ঢুকায় এই কাজ করেছে, পুরোটাই আমেরিকার স্বার্থে করেছে। সুতরাং এখানে এই সরকারও ভাবতেছে হয়তো যে এই চুক্তি নিয়ে টানাটানি করলে আমাদের আবার গদি টানাটানি হয় কিনা। কারণ ইউনুসের সাথে তো এখনো ইউনুস তো ডিপ স্টেটের খেলা খেলতেছে বলে মনে হচ্ছে। কারণ আমি কিন্তু আগেও লিখেছি যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমরা এখন রিয়েলি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ সরকার এটা ওটা করে কিন্তু আসল কাজগুলি করে না। 111-এর কুশীলবদের গ্রেপ্তার করা শুরু করলো, এখন এটা থেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন, আবার ফের দেখেন যে এই যে ইয়ার যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি, আনডিসক্লোজ এগ্রিমেন্ট ইংরেজিতে করেছে, ওটা লেখা আছে আনডিসক্লোজ, অর্থ একই হলো। এবং সেখানে আমাদেরকে কৃতদাসে পরিণত করেছে। আমরা আগে বলেছি ভারতের সাথে 30টা চুক্তি এবং সমঝোতা করে গেছে হাসিনা, সব ভারতের অনুকূলে, কিন্তু সেখান থেকে বেরোনোর স্কোপ আছে, এখান থেকে তো বেরোনোর স্কোপ নাই। আমেরিকার ধ্বংস না হলে এখান থেকে বেরোনোর স্কোপ নাই। সুতরাং আমার তো মনে হয় এটা অবশ্যই ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং ইউনুসকে, এবং বিশেষ করে এখন যে ফরেন মিনিস্টার বানানো হয়েছে সে এটার সাথে জড়িত আছে। সেই বলছিল যেটা বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেই করা হয়েছে। তাও যদি করে থাকে, জামাত অবশ্য, জামাতে আমি অবশ্য ডিনাই করেছে, কিন্তু বিএনপির থেকে কোনো কিন্তু সারা শব্দ পাওয়া যায়নি। তা আমার মনে হয় আমরা আমেরিকার ফাঁদে এখন পড়ে আছি, আবার ভারতের ফাঁদেও পড়ে আছি। এখন আমাদের ভবিষ্যৎ কি আমরা ঠিক বুঝতে পারতেছি না। না, সরকার না হয় না বলুন, আমার কথা হলো কি, যে বিরোধী দল যারা নাকি দেশের জন্য তাদের চিন্তা শেষ নাই, এনসিপি, জামাত, তারাও তো এই চুক্তি নিয়ে কোনো কথা বলতে পারে, তারাও তো কিছু বলতেছে না। তাহলে সবাই না মিলে কি দেশটাকে আমেরিকার কাছে দিয়ে দিচ্ছি? না, ব্যাপারটা হলো সবাই আসলে ক্ষমতায় যেতে চায়, সরকার ক্ষমতায় থাকতে চায়, বিরোধী দল ক্ষমতায় যেতে চায়। এখন সারা বিশ্বে পরাশক্তি হিসেবে ধরেন মাধুরীর থেকে শুরু করে 4-5টা নেতা হত্যা করেছে, তুলেও নিয়ে আসছে আমেরিকা। ট্রাম্প এই যে এখন যে যুদ্ধ লাগাইছে তার যে ভূমিকা, এইসব ধরে নিয়ে বুঝতে পারতেছে যে এখন আমেরিকাকে যদি খুশি না রাখি তাহলে ক্ষমতায় যাওয়াও সম্ভব না, ক্ষমতায় থাকাও সম্ভব না। এই কারণে মনে হয় কোনো দলই কোনো উচ্চবাচ্য করছে না। আপনি তো বলতেই পারেন, আমরা তো বলতেই পারি যে পার্লামেন্ট আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল এবং সরকারি দল কিন্তু কাছাকাছি, ডান হাত আর বাঁ হাত। সরকারি দল, বিরোধী দল একবারও কিন্তু এই চুক্তিটার ব্যাপারে কোনো কথা বলেনি। বাইরের থেকে একবার খালি বলে দিছে যে আহ, যে আমরা এই চুক্তিতে সমর্থন করি নাই, যখন ওই ফরেন মিনিস্টার বলছিল যে বিরোধী দল এবং আহ, জামাত এবং বিএনপি নেতাদের সাথে কথা বলা হয়েছে, তখন জামাত আস্তে করে একটু বলে দিচ্ছে যে না, আপনি সংসদে আছেন, সংসদে বলেন না কেন? আপনি জুলাই সহ অমক টমক নিয়ে ওয়াকআউট করেন, কথা বলেন, গাড়ির জন্য কথা বলেন, কিন্তু এটার জন্য বলেন না কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বসে থাকেন, এনসিপি অবশ্য বয়কট করেছে, এখন আইন তো একটা করে রাখছেন, নিজের মাথায় নিজে খড়গড়ানি করছেন। ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, 5ই আগস্টের পরে এই 80% আওয়ামী লীগের নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে এই আওয়ামী লীগের করা 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 80% লোক। এখন ধরেন এই যে ওপেন এন্ডেড আইনটা করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এখন ধরেন জামাত ইসলাম বা এনসিপি রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, বিএনপি সরকারে আসে নিষিদ্ধ করে দিতে পারে। আওয়ামী লীগ ধরেন 10 বছর, 20 বছর, 100 বছর পরে ক্ষমতা আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ যে ক্ষমতায় থাকবে সে অপর দলকে নিষিদ্ধ করতে পারবে। এই ধরনের কালো আইন তো করা ঠিক হয়নি। এবং জামাত এটা তখন বুঝতে পারে নাই, জামাত কিন্তু সংসদে বসেছিল, সে ভাবছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, খুব খুশির খবর। ওরা বুঝতেও পারে না, হয় বুঝতে পারছে কিনা জানি না, আইন তো হয়ে গেছে। এখন রাস্তায় তাবালিং করেন না দেখি, তোমরা তাহলে করেন, বিরোধী দল যায় তো, গেছে 4 তারিখে
বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটা মিছিল বার করছিল, কাকরাইল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে মিছিল করে গেছে এবং আসছে, কিছু হয় না। আপনি শান্তিপূর্ণ ভাবে না হয়ে অশান্তি তৈরি করেন না, দেখি না। তখন টিয়ার গ্যাস আছে, সাউন্ড গ্রেনেড আছে, কামান আছে, জেলখানা আছে, নিষিদ্ধ করা আইন আছে, সবই তো আছে। সবই তো বিএনপির হাতে তুলে দিয়েছেন, চুপচাপ বুঝে আর না বুঝে। তো এই ধরনের আইন গণতন্ত্রে আমি বরাবর বলেছি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে একটা দল আর একটা দলকে নিষিদ্ধ করার কথা বলতে পারে না, তাকে পলিটিক্স দিয়ে ফাইট করতে হবে। কিন্তু এই আইনটা কিন্তু করে ফেললো। এটা এখন দেখেন কি কোন জায়গায় যায় দেশ। আচ্ছা, এখন জামাত এবং এনসিপি তারা তো আন্দোলনের জন্য মাঠে আছে, দেখলাম ওই দিন জনসভাও করলো, সমাবেশ করলো, অনেক হুমকি দিল। এখানে একটা জিনিস, মানে দুইজন নেতা কথা বলি আমি, নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান। নাহিদ ইসলাম বললেন যে 2 মাসের মধ্যে এই সরকার যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, ইতিহাসে নাকি আর কোন সরকার এত অজনপ্রিয় হয় নাই। আর ডক্টর শফিকুর রহমান বললেন যে এই সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করতেছে, আওয়ামী লীগের দিকে ধাবিত হচ্ছে। আবার ওই একই দিনে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করতে হবে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটা কি অনেকে বলে কি যে এগুলি নাকি আপনার লোক দেখানো, তারা নাকি চলে এটা চলে ঠিকই আছে। আপনি কি মনে করেন? না, এক নম্বর হলো ফখরুল ইসলাম আলমগীর, মজলুম নেতা। সে জেল খেটছে, ময়লার গাড়ি আগুন আগুন দিচ্ছে, সে কারণেও জেল খাটছে, বেচারার জীবন শেষ। তারপর তিনি বলছেন রাজনৈতিক ভাবে তাকে নিষিদ্ধ করতে হবে। বুঝলাম, রাজনৈতিক ভাবে তার তার অনুকম্পায়, তার সহযোগিতায় বিএনপির ভিতরে তো গুপ্ত জামাত আছে। আগে বিএনপিটাকে জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী একটি দল, আগে সাতটা জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপিকে আগে তৈরি করুক, গুপ্ত জামাত বের করুক। আমি তো অনায়াসে বলতেছি যে 20% কমপক্ষে বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে, আপনি বের করেন। দুই হচ্ছে নাহিদ ইসলাম যেটা বলেছে, আপনি তো আছেন মাঠে, বলেন যে আনপপুলার হয়েছে সে চলে যাবে, আনপপুলার হলে সে ফেল করবে, বুঝলাম। কিন্তু আপনারা বিরোধী দল যে মাঠে গেলেন, মাঠে যা আন্দোলন করবেন, আন্দোলন কোথায়? হেঁটে হেঁটে মিছিল করতেছেন, এই পর্যন্তই শেষ। আইন করে দিচ্ছেন না একটা, কোনো স্কোপ নাই, আন্দোলন হবে না। এই কারণে, কারণ আন্দোলনের গতি প্রকৃতি দেখে মানুষ মনে করছে যে এটা আমরা আর মামুরে খেলা খেলি চলতেছে। আন্দোলনে দেখাচ্ছে বিএনপি কে আনপপুলার করার জন্য মাঠে থাকতেছে, সমালোচনা করতেছে, ফেসিবাদের পথে যাত্রা শুরু করছে। তার মানে ফেসিবাদ এখনো হয় নাই। আপনারা তাফালিং করেন, দেখবেন ফেসিবাদ চেহারা দেখবেন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছে, একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে এই যে গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের উত্তেজনা, এটার ব্যাপারে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? দেখেন, আপনি বলেন যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্তর কোনো সুযোগ নেই। গুপ্ত হলে ওই যে আপনার জেএমডি ছিল, আনসার বাংলা টিম আছে, পার্বত্য চট্টগ্রামে নাথান বোমের একটা সংগঠন আছে, সে তো নাথান বোম তো হিলট্যাক্সের একটা অংশ, স্বাধীনতা চায়। তারপরে হিজবুত তাহির, আমি পরশুদিন দেখলাম যে হিজবুত তাহির চিটাগাং বেল্ট থেকে শুরু করে আপনার ঢাকার প্রেস ক্লাবে পর্যন্ত সভা করেছে। তার নাম দিছে হিজবুত তাহিদ। হ্যাঁ, নামটা একটা লাস্ট তারিখ নামটা পরিবর্তন করছে। অর্থাৎ আদর্শ সব এক। অর্থাৎ না না নাম না, এখানে আপনি বলি, এখানে একটু ঝামেলা আছে। হিজবুত তাওহীদ এবং হিজবুত তাহরীর টোটালি দুটো ভিন্ন সংগঠন, এটা আমি জানি। আচ্ছা আমি জানি। হ্যাঁ, কিন্তু আপনি যদি জেনে থাকেন, আপনি দেখেন তাদের আদর্শ এবং হিজবুত তাহরীরের আদর্শ এক, সম্পূর্ণ এক। এটাও রেডিক্যাল। তার তো ফ্রি স্টাইল মিটিং করতেছে, ফ্রি স্টাইল, চিটাগাং বেড থ্রু করে এবং প্রেস ক্লাব 85 ঢুকছে। হ্যাঁ, তো আপনি যে উগ্রপন্থা দক্ষিণপন্থা আর কত আবিষ্কার করবেন, এটাকে ফ্রি লাইসেন্স দিচ্ছেন। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে গুপ্ত রাজনীতি। ধরেন চিটাগাং এ সরকারি সিটি কলেজে ওখানে লেখছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আরে ভাই, সেখানে ছাত্র দল লিখে দিচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এই তো গুপ্ত রাজনীতি, আপনার কষ্ট লাগলো কেন ছাত্র শিবিরে? আপনি বলেন,
এখনো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের কোনো কমিটি কেউ জানে না, কমিটি ঘোষণা করে না। আপনি, আমার বক্তব্য একটাই, গুপ্ত রাজনীতি যদি হয় তাহলে নকশালার থেকে শুরু করে যত আন্ডারগ্রাউন্ড পার্টি আছে সবাইকে স্বীকৃতি দিতে হবে রাজনীতি। সেটা তো দেওয়া যাবে না, কারণ আমাদের দেশে হিল ট্যাক্সের স্বাধীনতা চায়, এমন বাহিনীও আছে। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করে, জামাতকে অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা উচিত যে তোমাদের গুপ্ত প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যদি করতে চাও তাহলে তোমাদের প্রকাশ্যে আসা উচিত, আর গুপ্ত হলে তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জায়গা নেই, গুপ্ত রাজনীতিতে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। জি, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, আপনারা শুনুন আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাই। উনি আমাদের অনেক সিনিয়র মানুষ, এবং আমরা নানা রকম বিষয় যখন নাকি বিভ্রান্তিতে ভুগি, ওনার কাছ থেকে আমরা একটা মতামত নিই। ওখান থেকে আমরা ওনার অভিজ্ঞতা অনেকদিন ধরে, আমাদের অনেক আগে থেকে উনি সাংবাদিকতা করেন। তো ওনার অভিজ্ঞতা জাত মন্তব্য আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমি একটা কথা বলে রাখি, উনি যেটা বললেন এটা ওনার মত, আমি যেটা বললাম এটা আমার মত, আপনি যেটা ভাবেন এটা আপনার মত। সবাই নিজস্ব একটা মতামত থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি যখন আপনার মতামতটা কথা ভাববেন, তখন অন্যান্য মত যেগুলো আপনি শুনেছেন, দরকার আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের এই দেশ আজকে এই পর্যায়ে কিসের উপর ভিত্তি করে এলো, সেগুলির বিষয়ে আপনার কিছু নিজস্ব বিশ্লেষণ আছে। আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আপনি একেবারে টকবগে তরুণ, এবং যুদ্ধের পরও আপনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন, এবং সেই ছাত্র রাজনীতির পরিণতিও আপনি ভোগ করেছেন। আবার আমরা উল্টো দিকে দেখলে দেখব আমাদের স্বাধীনতার যুদ্ধের পেছনেও কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। অনেকে এমনও বলেন যে ওই সময়কার ছাত্রলীগ, তারা তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিলই না, বরং তারাই আওয়ামী লীগকে পরিচালিত করতো যে কোন দিকে যেতে হবে। তো এইরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, ইদানিং আমরা ছাত্র রাজনীতির যে চেহারা দেখছি, যে একটা শব্দ গুপ্ত কেন বসানো হলো, গুপ্ত রাজনীতি বন্ধ, এটাকে কেন্দ্র করে কেউ অভিমান করেন, কেউ মারামারি করেন, কেউ উত্তেজিত হন। তো এই ছাত্র রাজনীতির এই চেহারা আমরা দেখছি, এবং এর পরিণতিটা কি, সামনে আমরা কোন দিকে যাচ্ছি ছাত্র রাজনীতি নিয়ে? আপনার উপস্থাপনার একটা বড় গুণ হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি স্পেসটা অনেক কথাই বলে দেয়, এটা সুবিধা হয়। যেমন আপনি বললেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছাত্রদের ভূমিকা, আমি আসতেছি বিষয়টা। আমি ছাত্র রাজনীতি নিয়ে সম্প্রতিকালে কিছু কথা বলছি দু একটা টেলিভিশনে, তো আপনার এখানে আমি একটু গুছিয়ে জিনিসগুলো বলতে চাই। সেটা দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি যদিও ছাত্র রাজনীতি করেছি পুরো 69 থেকে আপনার একেবারেই 79 পর্যন্ত আমি করেছি, কিন্তু আমার লেট রিয়েলাইজেশনটা হচ্ছে এই 70+ এই বয়সে, এবং বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমার কিছু নিউ রিয়েলাইজেশন হয়েছে। সেখান থেকে আমি বলতেছি যে আমি ছাত্র রাজনীতি যেটা, জাতীয় রাজনীতি যেটা, সেই রাজনীতির সঙ্গে ছাত্রদের সম্পৃক্ত হওয়া উচিত নয়। তবে ছাত্র সংগঠন থাকার পক্ষপাতী আমি। ছাত্র সংগঠনগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটারও পক্ষপাতী আমি। কিন্তু সেটা আমি পরে আসতেছি, সেটা কিভাবে। কিন্তু ছাত্র রাজনীতি এইটার আমি বিপক্ষে এই মুহূর্তে, বর্তমান বাংলাদেশে। কেন আমি বলছি, ছাত্র রাজনীতি কতগুলি প্রেক্ষাপটে হয়ে থাকে গ্লোবালি, বা আমাদের দেশের অভ্যন্তরের কথাও যদি বলি, কতগুলি প্রেক্ষাপটে একটা করে বলি। যেমন দেশটা যদি কলোনি হয়, একটা দেশ যদি উপনিবেশ হয়, তাহলে কলোনিয়াল রুলারের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আন্দোলন করতে গিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ছাত্র রাজনীতির একটা প্রয়োজন হয়, যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলছেন যে আমরা পুরো পাকিস্তানবাসী ছিলাম, পাকিস্তানের কলোনি, আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। তখন ছাত্র সমাজ একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটা বড় ভূমিকা পালন করার তার প্রয়োজন ছিল। 1 2 নম্বর হচ্ছে, ছাত্র রাজনীতি হতে পারে যদি সেই দেশটা টিরানি হয়,
সেই টিরানি দুই রকমের হতে পারে, একটা সিভিল টিরানি আর একটা মিলিটারি টিরানি। তো আমরা ছাত্র সমাজ এরশাদের আপনার মিলিটারি টিরানির বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। আবার আপনি যদি বলেন গত 17 বছর এই যে সিভিল টিরানি সেটার বিরুদ্ধেও ছাত্র সমাজ আন্দোলন করে, তাইলে 2 নম্বর হচ্ছে যে টিরানি থাকে তাইলে ছাত্র রাজনীতি হইতে পারে। আরেকটা প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি হয়, এইটা কোথায় হয়েছে আমি বলতেছি, সেটা হচ্ছে যে কোনো সমাজে যদি জনগণকে প্রতিনিধিত্ব করার মতো কোনো আর্টিকুলেট পলিটিক্যাল পার্টি না থাকে, কোনো আর্টিকুলেট মিডল ক্লাস না থাকে, যদি সিভিল সোসাইটি না থাকে, তাইলে সেই ভ্যাকুয়ামে ছাত্র সমাজ একটা এনলাইটেন্ড ফোর্স হিসাবে হেড ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে। সেটা আমরা দেখছি আসামে অল আসাম স্টুডেন্ট ফেডারেশন তারা মুভমেন্ট করছে এই আর্টিকুলেট পলিটিক্যাল পার্টির অভাবে তারা করছে, এবং আপনি জানেন যে প্রফুল্ল মাহান্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এইটা একটা হইতে পারে। 4 নম্বরটা হচ্ছে যদি ছাত্র সমাজ বা ইয়াং জেনারেশন মনে করে যে সমাজে কিছু নতুন ট্রেন্ড তৈরি করতে হবে, সেট করতে হবে, তাইলে তারা করতে পারে। যেমন আমরা দেখছি 60s ইন ইউরোপ আপনার পরিবেশবাদী আন্দোলন হয়েছে, যুদ্ধবিরোধী আন্দোলন হয়েছে, তারা একটা পলিটিক্স করছে। আরেকটা প্রেক্ষাপটে হইতে পারে, সেটা হচ্ছে যদি কোনো সরকার আপনার মনে করে, যদি ছাত্র সমাজের উপরে বা ইয়াং জেনারেশনের উপর এমন কিছু চাপিয়ে দিতে চায় যেটা ছাত্র সমাজ গ্রহণ করতে নারাজ, সেক্ষেত্রে তারা রিভল্ট করতে পারে। যেমন আমরা কোরিয়াতে দেখছি যে কনস্ক্রিপশন অর্থাৎ বাধ্যতামূলক আন্ডার কম্পালশন মিলিটারিতে যেতে হবে, হ্যাঁ মানে সামরিক বাহিনীতে যেতে হবে। তো ছাত্র সমাজ বলছে না, এটা আন্ডার কম্পালশন হবে কেন, এটা অপশনাল হইতে হবে। তারা আন্দোলন করছে, ইভেন জার্মানিতেও তাই হয়েছিল। তো এই যে প্রেক্ষাপটগুলো না, এই প্রেক্ষাপটগুলোতে ছাত্র রাজনীতি করা যায় বা কখনো কখনো অনিবার্য হয়ে পড়ে। যেমন আমরা কলোনিয়াল রুলের বিরুদ্ধে, টিরানির বিরুদ্ধে আন্দোলন করছি ইত্যাদি। কিন্তু দেখেন এখন এটা আমরা কলোনি না, এটা একটা সভরেন কান্ট্রি। এইখানে এই মুহূর্তে কোনো টিরানি নাই, কোনো স্বৈরশাসন নাই। 3 নম্বর হচ্ছে কোনো ভ্যাকিউম নাই, এখানে পলিটিক্যাল পার্টি আছে, সিভিল সোসাইটি আছে, তারপরে আপনার এখানে একটা অ্যাক্টিভ মানে সিনিয়রদের একটা অ্যাক্টিভ মুভমেন্ট আছে, হ্যাঁ, ফলে এখানে কোনো ভ্যাকিউম নাই। 4 নম্বর আমাদের ছাত্র সমাজ কোনো নতুন ট্রেন্ড সেট করতেও তাদেরকে দেখা যাচ্ছে না যে আমরা এই ট্রেন্ডটা সেট করতে চাই। 5 নম্বর হচ্ছে কোনো কম্পালশন নাই ছাত্রদের উপরে, কোনো কনস্ক্রিপশন নাই, কোনো কিছু নাই। সো এখানে না যুদ্ধবিগ্রহ, না মানে কি বলে যে কলোনি, না স্বৈরতন্ত্র, তো পলিটিক্যাল পার্টি, তাইলে এখানে ছাত্র রাজনীতির প্রয়োজনটা কেন? এইটা আমার একটা মৌলিক প্রশ্ন। এখন ছাত্র রাজনীতি এই মুহূর্তে প্রয়োজন নাই, তবে ছাত্র সংগঠনের প্রয়োজন আছে। সেটা কীরকম আমি বলি, সেটা হচ্ছে পৃথিবীর অনেক দেশে আছে, প্রায় সব দেশেই আছে। ছাত্র সমাজের ওয়েলফেয়ারের জন্য, ছাত্র সমাজের কল্যাণের জন্য ছাত্রদের প্রতিনিধিত্বমূলক ফোরাম থাকে, ছাত্রদের প্রতিনিধিত্বমূলক সংগঠন থাকে। তারা নির্বাচনও করে সেই প্রতিষ্ঠানে, এবং ইলেকটেড বডি হিসাবে তারা লেজিটিমেট অথরিটি হিসেবে ছাত্রদের সমস্যা, সেই সমস্যা আপনার অথরিটির সাথে বার্গেইন করে ছাত্র সমাজের সমস্যাগুলো তারা সমাধান করে এই ইলেকটেড বডি। এবং সেই অর্থে স্টুডেন্টের ওয়েলফেয়ারের জন্য ছাত্র সংগঠন থাকা উচিত। এবং এই ছাত্র সংগঠনের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছাত্র সংগঠনের আরও কিছু দায়িত্ব আছে যেগুলি অ্যাপলিটিক্যাল। যেমন ধরেন ছাত্র সমাজের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য, ছাত্র সমাজকে ভবিষ্যতের উপযুক্ত নাগরিক এবং নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য এই সংগঠনগুলির মধ্যে কিছু তৎপরতা চালু রাখা দরকার। সেটা কীরকম? যেমন একটা ছাত্র সংগঠনের মধ্যে স্টাডি ফোরাম থাকতে পারে, ডিবেটিং সোসাইটি থাকতে পারে, আবৃত্তি সংঘ থাকতে পারে, ভালো সিনেমা দেখার জন্য সিনে ক্লাব থাকতে পারে। এই ধরনের কি বলে যে সংগঠনের ভিতরে সংগঠন, ছোট ছোট সংগঠন, এইগুলি হলে, এই চর্চা হলেও হবে কি, আমাদের যে সমস্ত পেরিফেরি থেকে যে সমস্ত ছাত্র সমাজ আমাদের ঢাকা শহরে আসে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়, যাদের কালচারাল স্ট্যান্ডার্ড সেরকম উন্নত করার সুযোগ ছিল না, তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের কোয়ালিটি চেঞ্জ করতে পারবে এবং ভবিষ্যতে একটা নেতৃত্ব দেওয়ার মতো তারা যোগ্য হয়ে তৈরি হবে।
অনেকে আচ্ছা, অনেক অনেক আমি একটু বলি আপনাকে, তাহলে এখন আমাদের দেশে এই মুহূর্তে যে ছাত্র রাজনীতি বলেন অথবা ছাত্র সংগঠন বলেন, এখন আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র সংগঠনের নামে ছাত্র রাজনীতি চলছে। এবং এই ছাত্র রাজনীতি যেটা চলছে, এরা কি মানে একটা মূল রাজনৈতিক দলের মানে আপনার লাঠিয়াল হিসেবে কাজ করছে? না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আপনি যেটা বললেন আপনার ইন্ট্রোডাকশনে, যে স্বাধীনতা পূর্বকালে ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন হিসেবে তারা ওইভাবে কাজ করতো না, বরং ছাত্রলীগ তার প্যারেন্ট অর্গানাইজেশনকে ডিকটেট করতো মাঝে মাঝে এইভাবে যেতে হবে, এইভাবে যেমন ধরেন 2রা অক্টোবরের যে স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা তো আওয়ামী লীগ বলে দেয়নি, তাই না? এইটা ডাকসুর ভিপি হিসেবে আপনার আসম রব সেটা নিজেই করছে বা ছাত্র সমাজ করছে। তো যেমন স্বাধীনতার ইশতেহার পাঠ আর সাধারণ সিরাজ পাঠ করছিল, এখানে তো আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। যাই হোক, তাহলে সেই ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন পরিণত হলো কেন এবং কবে থেকে? এইটা শুনেন, এইটা হয়েছে কি, মানে স্বাধীনতার পরে আপনার এই রাজনীতিটা এত হয়ে গেছিলো, আপনার সাংঘর্ষিক হয়ে গেছিলো, এত বেশি পারস্পরিক অ্যান্টাগনিস্টিক হয়ে গেছিলো যে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে ইয়াং জেনারেশনকে দরকার পড়ছে সরকারের। ঠিক আছে, আপনার একটা কথা মনে আছে নিশ্চয়ই, যে এটা মিসেস জিয়ার, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তার একটা কথা আমার কানে বাজে। উনি বলছিলেন যে আওয়ামী লীগকে দমন করতে গেলে আমার ছাত্র দলই যথেষ্ট। আই রিমেম্বার। তার মানে কি, আপনি অ্যাটিচিউডটা দেখেন। হ্যাঁ, অ্যাটিচিউডটা হচ্ছে যে ছাত্র দল একটা বড় স্ট্রাইকিং ফোর্স বিএনপি। ঠিক আছে, আচ্ছা আমি ওই কথাটাকে শেষ করে নেই। এই যে অনেকে বলে যে তাইলে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে কিভাবে, সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, তাই না? এটা ঠিক না। দেখেন, ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম আমি খুব এনজয় করতাম, ইউজিসি করতো, এটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেটা করতে কি, আপনার ছাত্রদের জন্য একটা ডামি পার্লামেন্ট হতো, সেখানে অভিনয় করা হতো যে একটা পার্লামেন্টে আপনার স্পিকার আছে, লিডার অফ দি হাউস আছে, লিডার অফ দি অপোজিশন আছে, তারা কিভাবে বিল তুলতে হয়, কিভাবে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে হয়, কীভাবে কী করতে, এই যেহেতু পার্লামেন্টারি পলিটিক্স ইন্ডিয়াতে, শুধু পার্লামেন্টারি পলিটিক্সের যে প্রসিডিউর সেইটা অভিনয় করে করতে হইতো। তখন তারা ওই অভিনয়ের মধ্যে তারা ইকুইপড হইতো, হ্যাঁ, যাতে যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে রাজনীতি করতে ইচ্ছুক তারা যেন রেডি হয়ে সেখানে যেতে পারে, তার প্রস্তুত হয়ে সেখানে যেতে পারে। শুধু একটা প্রক্রিয়া চালু আছে। তা আমরাও ছাত্র সংগঠনগুলির মধ্যে এই প্রক্রিয়া চালু করতে পারি যে রিয়াল পলিটিক্সটা আমরা করব ছাত্রত্ব শেষ হওয়ার পরে, আর ছাত্রত্ব থাকা অবস্থায় আমরা পলিটিক্সটা কীভাবে করতে হয়, পার্লামেন্টারি পলিটিক্স কীভাবে, সেটার আমাদের একটা প্রশিক্ষণের মতো হইতে পারে। সেটাও কিন্তু এক ধরনের পলিটিক্স। হ্যাঁ, কিন্তু এমনিতে আমাদের দেশে এখন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাই, বিভিন্ন দলের কথা আমি বলছি, এদের মধ্যে আপনি তো সবাইকে মোটামুটি দেখেন, আপনার কি মনে হয় এরা কি সবাই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শিখে তারপর রাজনীতি করতে আসছেন? না 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 না, একেবারেই না। দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা গ্রাম থেকে ছেলে আসলো না, সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইল। ঘটনাচক্রে সে একটা ছাত্রলীগ নেতার সঙ্গে পরিচয় হলো, ঘটনাচক্রে। তো পরিচয় হওয়ার পরে সে ওই নেতা তার দেখভাল করতেছে, হয়তো তাকে হলে একটা সিটও দিল, ইত্যাদি করে সে কিন্তু ছাত্রলীগ হয়ে গেল। হ্যাঁ, সে তখন হলো কি, সে হলো বঙ্গবন্ধু বিশাল নেতা, অমুক তমুক, জিয়া রহমান হচ্ছে রাজাকার, এই সেই ইত্যাদি। ওই ছেলেটাই যদি ঘটনাচক্রে একটা ছাত্র দলের সঙ্গে পরিচিত হইতো, ঘটনাচক্রে, তাইলে হয়তো কি ওই ছাত্র নেতা তাকে একটা সিট দিত বা করতো, তখন বঙ্গবন্ধু হয়ে যেত বিশ্বাসঘাতক, বঙ্গবন্ধু হয়ে যেত হইতো, এবং জিয়া রহমান হচ্ছে সব। এই যে ঘটনাচক্রে আদর্শ নির্মিত হচ্ছে, ঘটনাচক্রে, হ্যাঁ, সে তো বুঝে ওইটা করতেছে না। সে যদি এমন হইতো যে না, সে আওয়ামী লীগের আদর্শ বুঝে ছাত্রলীগ করতেছে, সেটা তো বিষয়টা এরকম না। সে কোইন্সিডেন্টালি একটা ছাত্রলীগ নেতার সাথে তার ঘনিষ্ঠতা হয়েছে কারণে সে ছাত্রলীগ, বা ছাত্র দলের সাথে হয়েছে ছাত্রলীগ। এখানে আদর্শের কোনো ব্যাপার নাই, আদর্শটা পরে ঠিক হয়, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, এই যে ছাত্র রাজনীতির সঙ্গে এখন নতুন করে আরেকটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শিক্ষক রাজনীতি। আমার কেন যেন মনে হয় এখন যে শিক্ষক রাজনীতিটা বোধহয়
আরও বেশি এই পরিবেশটাকে কলুষিত করছে, এটা আমার অপিনিয়ন। আপনার কি মনে হয়? হ্যাঁ, অ্যাবসুলুটলি, অ্যাবসুলুটলি। দেখেন, অনেকে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আমি, অনেকে বলে না এটা প্রাচ্যের অক্সফোর্ড, কী কী জানি বলে আর কি। হ্যাঁ, তো মানে ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আপনি দেখবেন এইটা কোথাও নাই, বুঝছেন, কোনো ভালো র্যাঙ্কিংয়ে নাই। কারণটা কি? এখানে কোনো গবেষণা হয় না, এখানে কোনো মানে ইনোভেশন নাই, এটা কোনো নতুন সভ্যতাকে নতুন কিছু দিতে পারছে না। এই ইউনিভার্সিটির কোনো প্রফেসরের কোনো পেপার, থিসিস পেপার ইন্টারন্যাশনালি গ্রাহ্য হচ্ছে না, হচ্ছে না। কেন এটা কেন হচ্ছে না? হচ্ছে কারণ হচ্ছে যে শিক্ষকরা আপনার তার একাডেমিক যে দায়িত্ব, সে একাডেমিক দায়িত্ব না পালন করে তারা মানে কি বলে সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত একদল, আর এক দল মানে পরবর্তী সরকার যারা আসবে তাদের যখন তারা মনোরঞ্জন করবে সেই গ্রাউন্ডটা তৈরি করার জন্য ব্যস্ত, বুঝছেন? এই যে কিন্তু আপনি এই যে মনোরঞ্জনের কথা বলছেন, যে শিক্ষকরা সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত, নিজে কিছু প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য হয়তো হলো মনোরঞ্জন ঠিকঠাক মতো করতে পারলে ভিসি হওয়া যাবে, প্রক্টর হওয়া যাবে, অথবা প্রো-ভিসি হওয়া যাবে, রেজিস্ট্রার হওয়া যাবে, এই ধরনের কিছু ঘটনা থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকারই বা কেন শিক্ষকদের কাছ থেকে এই আনুগত্যটা চাচ্ছে? না, শুনেন, শুধু শিক্ষক কেন, প্রত্যেকটা সরকারের আমরা দেখতে পারতেছি দেশের সবগুলি প্রতিষ্ঠান, সবগুলি সংস্থাকে পলিটিসাইজ করার একটা টেন্ডেন্সি, মানে রাজনীতিকরণ। হ্যাঁ, তারা মনে করে যে আমার দলীয় রাজনীতিতে যদি তারা উদ্বুদ্ধ হয় বা তারা থাকে, তাইলে আমার শাসন করতে সুবিধা হবে, আমার শাসন প্রলং করতে সুবিধা হবে। হ্যাঁ, ফলে তারা বিভিন্ন টুলস, প্রত্যেকটা সংস্থা থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তারা কিছু টুলস নিজের আয়ত্তে রাখতে চায়। হ্যাঁ, ফলে এইটা ভাইস ভার্সা, সরকারও চাচ্ছে যে শিক্ষকদের মধ্য থেকে এমন কিছু আমার সঙ্গে থাকুক, হ্যাঁ, যাতে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে। আবার শিক্ষকরাও চাচ্ছে যে সরকারের সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে আমি সুযোগ সুবিধা, পদোন্নতি, পিসি, ওই যে আপনি যেটা বললেন, তারপর প্রশাসনিক সুযোগ সুবিধা। ফলে এইখানে শুনেন, বাংলাদেশে জ্ঞান চর্চার বিষয়টা গৌণ হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে আপনার বৈষয়িক স্বার্থটা হচ্ছে প্রাইমারি, জ্ঞান হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আপনি জ্ঞান হইলে না হইলে নাই, কিন্তু আপনার এইটা হইতে হবে। তো ফলে এই চক্রে পড়ে গেছে বাংলাদেশের শিক্ষক সমাজ, ছাত্র সমাজ। এখন যদি আপনি মানে এই ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, যেমন আমরা বলি আপনাকে জুলাই আন্দোলনের সময় যেমন যে ঘটনাটা চট্টগ্রামে হলো, চট্টগ্রাম সিটি কলেজে, ওখানে যেটা হলো যে ওখানে একটা দেয়াল লেখার আগে থেকেই ছিল যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। তার মানে কি, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, এ ধরনের একটা চিন্তা কিন্তু ছাত্রদের মধ্যে, যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু সেই চিন্তাটা আন্দোলনের শেষে আর থাকলো না কেন? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র সংগঠন আছে, ছাত্র রাজনীতিও চলছে। আবার পাশাপাশি দেখেন, এগুলো চলছে কেবল পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে, প্রাইভেটগুলোতে কিন্তু চলে না। প্রাইভেট স্কুল, কলেজ অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি দেখছি না। কিন্তু আমাদের জুলাই আন্দোলনে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু ভালো ভূমিকা রেখেছে। তার মানে জাতির প্রয়োজনে ছাত্রদের যখন মাঠে নামার প্রয়োজন হয়, তখন কিন্তু ছাত্র রাজনীতি ওখানে থাকা না থাকাটা কোনো কিছু কিন্তু বিশেষ কোনো পার্থক্য কিন্তু করে না। এখানে আমি একটু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির যে জুলাই আন্দোলনের নাম ছিল, এইটা একটা গ্রেটার কজ ছিল না, একটা বড় ধরনের কাজ ছিল। তারপরে যখন আন্দোলন শেষ হয়ে গেল, তারা কিন্তু ফিরে গেল। রাইট। তার পাবলিক ইউনিভার্সিটিগুলো কেন থাকলো? সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সমাজ একটা এলিট শ্রেণী থেকে আসছে, ম্যাক্সিমাম আর কি, একটা এলিট শ্রেণী, একটা পশ শ্রেণী, একটা ধনিক শ্রেণী ওখানে আছে। আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ছাত্রছাত্রী যারা, তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার পেরিফেরি থেকে আসা, তারা বিভিন্ন দেশের প্রত্যন্ত থাকা। তো এখানে একটা সূক্ষ্ম সাইকোলজি আছে, সেটা হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বলে কিছু নাই। আর বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু ডিস্যাটিসফাইড, আর্থিকভাবে ডিস্যাটিসফাইড,
তারা ডিপ্রাইভড মনে করে নিজেদেরকে। যাদের মধ্যে সেন্স অফ ডিপ্রাইভেশন আছে তাদের মধ্যে কিন্তু ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা চেষ্টা থাকবে। তারা মনে করতেছে আমরা যে ডিপ্রাইভড, আমরা যে বঞ্চিত, আমাদের যে আর্থিক যে আমাদের অসঙ্গতি, এইটা আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি অথবা যদি আমরা একটা জায়গায়, তাহলে আমাদের এই ডিস্যাটিসফ্যাকশনটা আমাদের দূর হবে। ফলে তারা কিন্তু আসে। আর পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিন্তু ওই সমস্যা নাই, হ্যাঁ, যে তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশন নাই আর্থিক অথবা আদারওয়াইজ। হ্যাঁ, ফলে এই জায়গাটা কিন্তু একটা বড় ব্যাপার আছে। কিন্তু এখানে আবার বিপরীতে কিন্তু আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার এরকম যে এই পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলি তো আপনি বললেন যে গ্রামের থেকে আসে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, মফস্বল শহর থেকে আসে। তার মানে তাদেরকে নিয়ে কিন্তু তাদের বাবা মার একটা বিশাল প্রত্যাশা থাকে। এবং প্রত্যাশাটা এমনও হয় অনেক সময় যে বাবা মা তার সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানকে ঢাকায় পাঠায়। তার মানে এটা তার কাছে একটা ইনভেস্টমেন্ট। এখন যদি এই ইনভেস্টমেন্ট ফেল করে তাহলে পুরো পরিবার কিন্তু ফেল করে। এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। না না, ওখানে ফেল করলে পুরোপুরি বা তাকে অল্টারনেটিভ একটা পথ দেখাতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগও থাকে না। হ্যাঁ। তো এইখানে স্টুডেন্টদের মধ্যে সেই চিন্তাটা কাজ করে না কেন? বাবা মার সেই প্রত্যাশা, সেই চিন্তাটা কাজ করে না কেন? অথবা রাষ্ট্র কেন সেই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে না যে বাবা মাকে যেন সেরকম হতাশ না হতে হয়? না, এই যে আপনি বললেন না, এই যে মানে ডিউটিস টু প্যারেন্টস বা ডিউটিস টু ফ্যামিলি, এইটা কিন্তু আপনার সবার মধ্যে কাজ করে না, নানা কারণে করে না। আবার যখন একটা ছাত্র হঠাৎ করে একটা গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসে চলে আসলো, হি গেটস এ নিউ অ্যাসোসিয়েশন, তার একটা নতুন জগৎ তৈরি হয়, তার একটা নতুন এরিনা তৈরি হয়, একটা দিগন্ত তৈরি হয়। তখন হয় কি, তার যে ওই যে আমার বাবা কি কষ্ট করছে, আমার বাবা মানে কি আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমাকে পড়াচ্ছে, এইটা কিন্তু খুব বেশি ভাবার সুযোগ তৈরি হয় না। হ্যাঁ, এবং কোনো ক্ষেত্রে দেখবেন এরা টিউশনি করে বাবার কষ্টটা লাঘব করার চেষ্টা করে, টিউশনি করে তারা খরচ নির্বাহ করতে চায়। মানে আমি একটা বড় কিছু হয়ে বাবার স্বপ্ন পূরণ করব, এই বোধটা বোধহয় থাকে না, এই বোধটা থাকে না। তখন ইমিডিয়েটলি কি হচ্ছে, হ্যাঁ, আমি যে অ্যাসোসিয়েশনের মধ্যে আছি তারা কি করছে, হ্যাঁ, এবং ওই হয় না, এটা গ্যাংড আপ হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তো ফলে ওই আর সরকার এইটা তো শুনেন, এটা তো আর কল্যাণ রাষ্ট্র না, এটা ওয়েলফেয়ার স্টেট না, এটা একটা বিনেভোলেন্ট স্টেট না। আপনি সরকারের কাছে কেন আশা করেন? হ্যাঁ, এইটা সরকারের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, হ্যাঁ, বা রাষ্ট্রের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে ততক্ষণ তো এগুলি আশা করা ঠিক না। আপনার বাধ্যতামূলক জিনিসগুলি করা হচ্ছে না, আর সেখানে আপনার এটা কী বলে অপশনাল, ভলেন্টারি করবে, সেটা আপনি আশা করেন কেন? আন্ডার কম্পালশন যেগুলো সেটি তো করা হচ্ছে না, তাই না? তো আপনি এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মতো একটা আন্দোলন হয়েছিল নেপালে, এবং নেপাল আমাদেরকে ফলো করতে করতে এখন দেখি যে তারা অন্যরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে। নেপালে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা কিন্তু সারা দেশের সকল স্তরে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। তো আপনার কি মনে হয় তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে নেপালে? হ্যাঁ, আমার মনে হয় পারবে। দেখেন, নেপালের জেনজির সাথে বাংলাদেশের জেনজিদের একটা পার্থক্য আছে। আমরা যেভাবে বলি না যে জেনজি ইজ এ ফিলসফি, হ্যাঁ, যে আমরা নিজেদের মতো করে একটা তৈরি করছি যে জেনজি মানেই হচ্ছে এই, সেটা কিন্তু না, এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এবং আমাদের জেনজির মধ্যে কিন্তু পরস্পর বিরোধী এলিমেন্ট আছে। একটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটির একটা জেনজির সাথে বা একটা ইংলিশ মিডিয়াম কলেজের জেনজির সাথে একটা রিমোট এলাকার একটা যে ছাত্র, তার কিন্তু আকাঙ্ক্ষা, তার সাইকোলজি, তার সব কিছুর কিন্তু একটা মেজর পার্থক্য আছে। সুতরাং অ্যাজ এ হোল জেনজি ইজ এ ফিলসফি, এটা কিন্তু ঠিক না। তো নেপালের ক্ষেত্রে কিন্তু আছে, নেপালের জেনজিরা কিন্তু মোটামুটি হোমোজিনাস, হ্যাঁ, তারা একটা কি বলে একরূপীয়। হ্যাঁ, আমাদের এখানে ভ্যারিয়েশন আছে। আপনি দেখেন যে আমি এক কথা বলি, যেমন ধরেন যে হান্নান মাসুদ না, উনি আসছেন একেবারে রিমোট একটা এলাকা থেকে না। আবার যারা ঢাকায় যাদের জন্ম, যাদের গুলশান বনানীতে জন্ম, তাদের সাইকোলজি, তাদের আর হান্নান মাসুদ কিংবা যারা গ্রাম থেকে আসছে পরে নেতৃত্ব হয়েছে, তাদের সাইকোলজি কিন্তু এক হবে না, এটা হইতে পারে না। হ্যাঁ, তো ফলে পরস্পর বিরোধী এলিমেন্টের সংযোগে একটা জেনজি হয়েছে আমাদের, যেটা নেপালে নাই। হ্যাঁ, নেপালে খুব ভ্যারিয়েশন নাই, ফলে ওখানে চিত্রটা একটু ভিন্ন হয়েছে আর কি। হ্যাঁ, তো
দেখা যাক কি হয় আমাদের আমাদের তো সবশেষে আমি যদি আপনার থেকে ফিনিশিং কমেন্টটা নিতে চাই যে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনার কি ধারণা, কি হতে যাচ্ছে আমাদের এখানে? না, ছাত্র রাজনীতি বন্ধ হবে না এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে না। এইটা সবাই তো লাঠিয়াল দিয়ে আপনার ক্ষমতা রাখতে চায় বা ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্র দিয়ে তো আর কেউ ক্ষমতায় যেতে চায় না বা ক্ষমতায় থাকতে চায় না, লাঠিয়াল। হ্যাঁ, তো ফলে ছাত্র সমাজও তাদের অজান্তেই তারা যে ব্যবহৃত হচ্ছে, তাদের মূল যে কাজ 1000 বছর আগে বলে গেছে সংস্কৃত পণ্ডিতরা, ছাত্রনং অধ্যয়নম তপ, সেইখান থেকে তাদের যে ডেভিয়েশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স তাদের প্রয়োজন আছে। আমি যে সমস্ত প্রেক্ষাপটগুলি বললাম, হ্যাঁ, সেসব প্রেক্ষাপটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রদের অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি যখন শান্ত, পরিস্থিতি যখন নর্মাল, একটা ডেমোক্রেটিক আবহাওয়ার কথা বলতেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি, তখন তো আর এটার কোনো প্রয়োজন নাই। তখন প্রয়োজন যে ওখানে তাদের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানো, তাদের জ্ঞান বাড়ানো, ভবিষ্যতের জন্য নিজেদেরকে উপযোগী করে তোলা, সেই সমস্ত অ্যাক্টিভিটি তাদের করতে হবে। হ্যাঁ, ওটাও এক ধরনের রাজনীতি, জি, ওটাও এক ধরনের রাজনীতি। কিন্তু প্যারেন্ট অর্গানাইজেশনের মিছিল বা মিটিং বড় করার জন্য আমাকে রাস্তায় নামতে হবে। হ্যাঁ, প্রতিপক্ষকে দেখাইতে হবে যে আমরা বড় শক্তি, শোডাউন করতে হবে। এইটা কি কারণে? এইটার তো কোনো দরকার নেই এখন, তাই না? সাংবাদিক আমি আজই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। জামাতও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে, জামাতকে নির্মূল করতে হবে কিন্তু জামাতকে কেউ নির্মূল করে না, বরং আমরা সবসময় দেখেছি জামাতকে যেই সরকারে থাকে ব্যবহার করে। আমার এই পর্যবেক্ষণ কি আপনার মতে সঠিক কিনা? যদি সঠিক হয়ে থাকে তাহলে আসলে কিভাবে জামাতকে মোকাবেলা করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি বহুবারই বলেছি টকশোতে যে বিএনপির ভিতরেই তো গুপ্ত জামাত আছে কমপক্ষে 20%। অনেকবার বলেছেন। হ্যাঁ, অনেকবার বলেছি। তো বিএনপিটা একটা মধ্যপন্থী দল, জাতীয়বাদী দল। এই দলটির নিরঙ্কুশ মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হওয়া উচিত, যাতে করে সবাই এখানে আশ্রয় নিতে পারে। এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটি দল আর একটি দলকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে, রাজনৈতিক ভাবেই একটা দলকে নিষিদ্ধ শেষ করবে, এটা ঠিক আছে। কিন্তু ধরেন নেপালে যেমন ছাত্ররা করলো, অভ্যুত্থান করলো, সরকার পতন ঘটলো, তখন কিন্তু ওই ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। যখন কার্কি দায়িত্ব দিল, প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন আমরা বাংলাদেশ হব না। তারা সাথে সাথে 6 মাস পরে তারা ডেট দিয়ে দিল ইলেকশনের, যে তোমরা যাও, ইলেকশনে তোমরা দেখাও। তো ইলেকশন হলো, দেখা গেল সেই তরুণরা জিতে গেল। তা আপনি কল্পনা করেন এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হলো, এই আওয়ামী লীগকে যদি ঠিক নেপালের মতো ইউনূস নির্বাচন দিয়ে দিত, তাহলে তো রাজনৈতিক ভাবে মোকাবেলা হয়ে যেত। তখন আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, নির্বাচনে ঠিক নেপালের মতো ফলাফল হতো। কিন্তু ইউনূস সরকার ছাড়তে চায় নাই, যার ফলে এখন তারা দেখলেন না, আগে হেঁটে গেলে মানুষ হেঁটে গেলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, এই করে নির্বাচনটা 18 মাস ঠেলে নিয়ে আসলো। এখন নানান সমস্যা, তো অর্থনৈতিক সমস্যা থেকে অনেক সমস্যা তৈরি করেছে। এখন ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে যে হ্যাঁ, জামাত গুপ্ত রাজনীতি করে, আইন করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ বহাল রেখে, সন্ত্রাস বিরোধী আইন। সেখানে তো গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করতে চাই অভ্যুত্থানের পরে। গণতন্ত্রে তো কোনো আপনার গুপ্ত রাজনীতি চলতে পারে না। গুপ্ত রাজনীতি তারা করে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেন, তাদেরকে বলেন বিএনপিতে যেমন গুপ্ত রাজনীতি বন্ধ করবেন, গুপ্ত জামাত আছে তো, এগুলো বের করবেন, তেমনি জামাতকেও বলেন গণতন্ত্রের রাজনীতি যদি করেন তাহলে গুপ্ত রাজনীতি করা যাবে না। যেমন ধরেন এখন কয়েকদিন আগে আপনি খেয়াল করছেন, গত পরশুদিন আপনার ইন্টেলিজেন্স থেকে রিপোর্ট দিয়ে সব জায়গায় কপি দিছে, এখন আর কোনো নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। কিন্তু আপনি দেখেন হরকাতুল জিহাদ নামে একটি সংগঠন ছিল, সেই সংগঠন নিষিদ্ধ ছিল। এখন হরকাতুল তৌহিদ নামে তারা চিটাগাং, ঢাকা প্রেস ক্লাবে পর্যন্ত মিটিং করেছে।
তারা ওই হরকতুল জেহাদের যে আদর্শ, ঠিক একই আদর্শ, একই আদর্শ, নাম পরিবর্তন করে মাঠে নেমেছে। এখন বাংলাদেশে বলেন জেএমবি আছে, হরকাতুল জেহাদ আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, এবং হিজবুত তাহির আছে। তারপরে আপনি দেখেন ইয়েতে হিলট্যাক্সে নাথান বোমের একটা রাজনৈতিক দল আছে, সে তো একটা অংশ স্বাধীনতাই চায়। তাহলে জামাত যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে তারাও তো পাওয়া উচিত, তাদেরকে রাজনীতি করতে দিক। তো দেশটা ভেঙে সরকার হয়ে যাক, সমস্যা কি? এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেন, কথা ঠিকই আছে, রাজনৈতিক দল রাজনীতিতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু সেই লক্ষণ তো আমি দেখি না। খালি মুখে বললে তো দায়িত্ব তো ওনাদের প্রথম, ওনার আশেপাশে তো জামাত, গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, আমি জানি, উনি জানেন, তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন, তিনি চাকরি দিয়েছেন, তিনি তার পাশে রাখেন, তিনি পদধারী বিএনপি জামাত আছে, পদধারী গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে, অনেকগুলো বার করে না কেন, বের করে না কেন? এই জন্য আমি বলি যে হ্যাঁ, গুপ্ত রাজনীতির অবকাশ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নাই। গুপ্ত রাজনীতি করবে যারা, তাদেরকে অবশ্যই রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত না, কারণ তাহলে তো বহুত এরকম দল আছে, তারা তো এই দেশ তো সরকার করে ফেলবে। সুতরাং আমি বলবো জামাত, তারা রাজনীতি করে, রাজনীতি তারা তো, তাদের সাথে মুশকিল, জামাতের বিরুদ্ধে কথা বলাও মুশকিল, কারণ জান্নাতের টিকিট তো তাদের হাতে রয়েছে, দেখলেন না ইলেকশনে আগে? আমি তো মুসলমান, জান্নাতে যেতে চাই, টিকিট তো আবার তাদের হাতে, বুঝছেন না? সমস্যা, সমস্যা। তো আমার কথা হচ্ছে রাজনৈতিক দল সরকারে আসে, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে, তারা রাজনৈতিক ভাবেই জামাতকে মোকাবেলা করুক, এটা আমি চাই। পলিটিক্যালি মোকাবেলা করুক, কোন নিষিদ্ধ করে নয়, কোন দলকে নিষিদ্ধ করে এটার সমাধান হবে না। জামাত বহুবার নিষিদ্ধ হয়েছে, লাভ হয় নাই, জামাত কিন্তু আরো মোটা তাজা হয়েছে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ রেখে আপনার অধ্যাদেশ জারি করেছে সন্ত্রাস বিরোধী, এবং আপনি দেখেন বিএনপি কিন্তু ছোট হচ্ছে না, নিষিদ্ধ করলে আরো সমর্থকরা আরো বেশি শক্ত সমর্থক হয়ে যায়। বাংলাদেশের মাটি এরকমই, সুতরাং বলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত। এই যে ধরেন ছাত্র শিবির এবং ছাত্র দল যে সন্ত্রাস হলো সরকারি সিটি কলেজে, সেখানে লিখেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, শিবির লিখছে, ওখানে লিখে দিয়েছে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। অপরাধটা কি? গুপ্ত রাজনীতি থাকবে কেন? এই যে সাদিক কায়েম বলেন, ভিপিজিএস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানতেন এখন কতজন, এ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে কোন কমিটি, শিবিরের কমিটি ঘোষণা করে নাই, আপনি তাদের চেনেন না, জানেন না, এই রাজনীতি কেন থাকবে? আবার তারা বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, তারা গুপ্ত হয়ে ইউনিভার্সিটির ভিতরে থাকবে আর অন্যরা কোনো সংগঠন করতে পারবে না, তা তো হয় না, তা তো হয় না। সুতরাং গুপ্ত রাজনীতি যে দল করবে, আইন হওয়া উচিত যে গুপ্ত, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো গুপ্ত রাজনীতি চলতে পারে না, সুতরাং গুপ্ত রাজনীতি যারা করবে তাদের রাজনীতি করার সুযোগ নেই, নিষিদ্ধ করা উচিত। আপনি যে কথাগুলো বললেন, দ্বিমত করার কোনো সুযোগ নেই, বিন্দু মাত্র কোনো সুযোগ নেই, কিন্তু আমি যে জিনিসটা জানতে চাইছিলাম যে এখন সরকারে এসে বিএনপি জামাতকে নির্মূল করার কথা বলছে রাজনৈতিক ভাবে, ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারে এসে, ক্ষমতায় এসে জামাতকে কোণঠাসা করে রাখতে চেয়েছিল, কিন্তু যখনই বিরোধী দলে থাকে এই যে বিএনপি বা আওয়ামী লীগ, তারা কোনো না কোনো ভাবে জামাতকে ব্যবহার করে। আবার ক্ষমতায় এসে যখন নির্মূল করার কথা বলে, নির্মূল তারা ঠিকই করে না। আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল, আমি বলছি না নির্মূল ভাবে, আমি আইনগত ভাবে অথবা রাজনৈতিক ভাবে নির্মূল করার কথা বলছি। আওয়ামী লীগ কিন্তু একেবারে শেষ পর্যায়ে অন্তিম মুহূর্তে এসে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করলো। আবার বিএনপি তো জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে একবার, এখন এসে তারা বিরোধী দলে এখন নির্মূল করার কথা বলছে। মানে আমার প্রশ্ন হচ্ছে শুধু সবটা, জামাতকে তো আমরা সবসময় ব্যবহার করতে দেখেছি এই বড় দুই দলকে, কিন্তু নির্মূল তো কখনো করতে দেখিনি, কিন্তু সবসময় আবার নির্মূলের ধোঁয়া তোলা হয়, এটি কেন? না, 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ কিন্তু ওই স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে জামাত এবং বিএনপি কে শত্রু হিসেবে দেখেছে। তারা কিন্তু পলিটিক্যালি কখনো এই দলগুলোকে পলিটিক্যালি ফেস করতে চায় নাই, কিন্তু বিএনপি, এই জামাত বিএনপির সাথে 20 দলের জোটে দীর্ঘদিন ছিল। কিন্তু আপনি বলছেন যে আপনি একেবারে মানে ভিতর থেকে যা জানেন
আপনি সেগুলোই বলছেন, ডিসক্লোজ করছেন, এবং নিশ্চয়ই আরো অনেক কিছু জানেন সেগুলো বলতে চান না। জামাতের লোকজনকে চাকরি দিয়েছে, জামাতের সাংবাদিকদের, জামাতপন্থী সাংবাদিকদের বড় বড় জায়গায় বসিয়েছে, এগুলো অবশ্যই সত্য, আমি নিজেও জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এইগুলোকে কিভাবে মূল্যায়ন করবো? যখন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে, যখন সরকার গঠন করা হয়, তখন 2-4 জনকে বা 20-50 জনকে চাকরি দেওয়া আর না দেওয়ার এর মধ্যে আর পার্থক্য থাকে কি? না, বিএনপির বিষয়টা শীর্ষ হলো নেতৃত্বে ধরেন আপনি যে নাম নিয়ে আলোচনা করেছেন, ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির সেক্রেটারি জেনারেল, তিনি ত্যাগ তিতিক্ষার কমতি নাই, জেল খেটেছেন, কত কিছু করেছেন, ময়লার গাড়িতে আগুন দিয়েছেন, সে মামলায় খেটেছেন। তার মতো তো অত, তিনি একটা মজলুম নেতা। তিনি বিএনপির ভিতরে কে গুপ্ত জামাত, কে সঠিক বিএনপি, এটা বুঝবে না কেন? বুঝতে তো তাকে হবে, এবং তাদেরকেও তো ওনারা চাকরি দিবে কেন? বিএনপির তরফ থেকে গুপ্ত জামাত কেন চাকরি পাবে বলেন? আপনি দিচ্ছে তো, আপনি অনেকগুলো প্রতিষ্ঠান দখল করছে না? আপনি দেখেন, আপনি আমাদের মিডিয়া জগতে টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সেখানে মাথার উপরে বসায় দিছে না? আবার ভিতরে ভিতরে অনেক, আপনি দেখেন ট্রেনিং সেন্টার আছে, সেখানে সাংবাদিক উৎপাদন হয়, সেখানে আপনার ডাক্তারি ভর্তি হওয়ার জন্য আহ উৎপাদন করা হয়, বিভিন্ন সেক্টরে দেওয়ার জন্য তারা ওইভাবে ট্রেনিং সেন্টার আছে, প্রায় 150 থেকে 150 সেন্টার আছে। এক সময় আমিও যা না বুঝে ওখানে আমি ট্রেনিং দেওয়া হয়েছি, তো আমি ক্লাস নিয়েছি, তো বুঝছেন, টাকা পাইছি, টাকা দিছে। তো পরে আমাকে, এখন তো আর আমাকে বিশ্বাস করে না, সুতরাং আমাকে আর ডাকেও না, কিন্তু তারা তো আছে। তো বিএনপির সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী সৈয়দ আশরাফি পাপিয়া, তিনি মন্তব্য করেছেন যে কোনো রাজনৈতিক দলকে নির্মূল করা সম্ভব না, জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। পরবর্তী আবার তিনি বলেছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়। এটিকে আমরা গৃহদাহ বলবো নাকি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে বলবো, যেখানে দলের মহাসচিব বলছেন যে অমুককে নির্মূল করতে হবে, সেখানে পার্টির কেউ কেউ বলছেন যে নির্মূল করা সম্ভব নয়, ইভেন আওয়ামী লীগের কথাও তিনি বলছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়, পৃথিবীর ইতিহাস কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মানে খুব বেশি সুবিধা পাওয়া যায়নি, বা এটা হয়নি, নির্মূল করা যায়নি। না, আওয়ামী লীগকে কিছুটা নির্মূল করা সম্ভব ছিল, যেটা আমি নেপালের উদাহরণ দিলাম। তৎক্ষণাৎ যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগ আসলেই 10-15টা সিট পেত। তখন যে আওয়ামী লীগের প্রতি হেট্রেটটা ছিল, সেই সময় মতো হয় নাই। হ্যাঁ, এখন নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কাজ হবে না, এখন কাজ হবে না। জামাতের ভিন্ন একটা ক্যারেক্টারের সংগঠন, প্রত্যেক দলের ভিতরে ঢুকে আছে জামাত। হ্যাঁ, এটাকে আপনি বেছে বের করবেন কেমনে, কোনটা জামাত কোনটা না? আপনি জামাত কিনে, আমি জামাত কিনে, আপনি বুঝেন কিভাবে বলেন? হ্যাঁ, আমি হয়তো বেশি বেশি কথা বলতেছি জামাতের বিরুদ্ধে, আমি তো গুপ্ত জামাত হতে পারি, এটা চিনবেন কেমন করে? এই চিনবেন কেমন করে? আমার বক্তব্য এখানে যে প্রবীণ রাজনীতিবিদ যারা যে সংগঠনের নেতৃত্ব দেন, তারা তো বোঝা উচিত, তারা তো বোঝা উচিত। কিন্তু আমি জানি বিএনপির নেতা আছে যারা চেনেন সে গুপ্ত জামাত, তারপরেও তাকে পৃষ্ঠপোষকতা করতে দেন। এইটাই হলো দুঃখজনক, এইটাই দুঃখজনক। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত, আইন করে সম্ভব না। ধরেন যে আইনটা করা হলো, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এটা ডিটেলে হচ্ছে ওই দলগুলির নির্বাহী আদেশে, এটা তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। না না, এটা তো এখন সংসদে আইন, না না না, ওটা তো নির্বাহী আদেশে হয়েছিল, এখন তো আইন হয়ে গেছে, এখন তো সংসদে আইন হয়ে গেছে। আইনে হচ্ছে তা আওয়ামী লীগের, ধরেন আওয়ামী লীগ হোক আর যে দলই তখন নিষিদ্ধ, তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন সহ সব নেতা কর্মীদের বিচারের আওতায় আনা যাবে। হ্যাঁ, এটা তো একটা, আমি একটু বোঝার চেষ্টা একটা করি, খোলা আইন, আপনি খেয়াল করেন। জি জি বলুন। এটা তো একটা খোলা আইন। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় নেয়, তখন স্পেশাল যত লোক গ্রেপ্তার করে, তখন জেলখানা ভরে ফেলছিল। 80% লোক ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে। তো এখন যে আইনটা পাশ হলো, এই আইনটা ধরেন এখন বিরোধী দল, ধরেন জামাতের নেতৃত্বে 11 দল বাইরে গেল আন্দোলন করতে, তারা ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটালো, নিষিদ্ধ করে দিতে পারে বিএনপি। আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এই আইনে
সব দলকে ক্ষমতা নিলে সব দলকে নিষিদ্ধ করতে পারে। এটা সেটি একটা তো ওপেন হ্যান্ডেড আইন। এটা সেটি- এটা একটা কালো আইন। এই আইন ঠিক 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো, এবং আপনি জেনে রাখবেন এই আইন হয়তো বলবৎ থাকবে, সবার জন্য এটা আরামদায়ক হবে রাজনীতিবিদ। কিন্তু আমরা আশঙ্কা করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আইন তো বটে, কিন্তু এই আইনের অধীনে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হচ্ছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তাদের রাজনৈতিক কার্যক্রম, বিষয়টা হচ্ছে আইনের তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা আদালতের বিচারিক কার্যক্রমের মাধ্যমে যদি নিষিদ্ধ হয়, সেটি আমরা আইনগত প্রক্রিয়া বলতে পারি। কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাস করেছে বা বিএনপি সন্ত্রাস করেছে, ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সেটির বিচারিক প্রক্রিয়া কি? সেটিকে আমরা আইনগতভাবে নিষিদ্ধ বলতে পারি? এটা তো আমি যদিও কোন না, আমি কোন রাজনৈতিক ভাবে এক্সিকিউটিভ অর্ডারে বা আইনি প্রক্রিয়ায় বন্ধ করার পক্ষে না। রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, তাদেরকে রাজনীতি দিয়ে রাজনীতি আরেকটা রাজনীতিকে নিঃশেষ করে দিতে পারবে, কিন্তু ঠিক আছে, জোর করে। আমি বলছি যে কারণ আইন আমাদের না, আমাদের দেশে তো সুশাসন নাই, আইনের আচ্ছা। শাসন নাই। এখন ধরেন কোর্টে এখন ট্রাইব্যুনালে বিচার উঠলো, ট্রাইব্যুনালে বিচার চলতেছে না, বিচারের ভিতরে শেখ হাসিনার যেহেতু আওয়ামী লীগের দল বলে দিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, একে নিষিদ্ধ করা হয়ে গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র এদেশে আক্ষরিক ভাবে পালিত না, বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আইনের উপরেও কিন্তু আস্থা রাখা যাবে না। আপনার সুশাসনের উপর আপনি দেখেন, অভ্যুত্থান 71 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চেয়েছি, 90-ও তাই চেয়েছি, অভ্যুত্থানেও তাই চেয়েছি। কিন্তু এখনো বলেন, আপনাকে দেখেই তো বুঝতেছেন, এই যে ধরেন প্রায় 250-র অধিক সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছে, আপনিও গ্রেপ্তার ছিলেন, আপনার গ্রেপ্তার হয়ে আছে, ঢুকছে আর বেরোয় না, ঢুকছে আর বেরোয় না। আপনি বলেন তো দেখি, আইন যদি থাকতো, হিয়ারিং তো হবে, হিয়ারিং হলে ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে কেউ নাই। যদি কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধ করে থাকে, তার বিচার হবে। যে অপরাধ করে নাই সে তো জামিনে বেরিয়ে আসবে, তার কেসটা তো সেটেল হবে, তা তো হচ্ছে না। সুতরাং আমি কি করে বুঝবো দেশে আইনের শাসন আছে? আপনি বলেন। আপনি, আনিস আলমগীর আর আমলা ছিল শহীদ সাহেব, এই তিনজন না জামিনে বেরিয়েছেন, আর তো কেউ নাই। আবার আমি জানি এটা ঠিক, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ভিতরে অনেক টাকা কড়ির মালিক আছে, এটা ঠিক। এখন কথায় আমি ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাথে আমার খুব সম্পর্ক আছে, তাকে দেখলে তো আমি তার প্রশংসা করবই। তাকে আমি প্রেস ক্লাবে একবার আটক করছিল, তাকে তো আমি জীবন রিস্ক নিয়ে আমি সারা পুলিশের কাছে তুলে দিয়েছি, বের করে দিয়েছি প্রেস ক্লাব থেকে। তো এই জন্য আমি বলছি যে আপনার আইনের, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র, আইনের শাসন এবং সুশাসন এই দেশে বিশ্বাসযোগ্য ভাবে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আদালতের মাধ্যমে কোন দল নিষিদ্ধ হবে এটাও আমি চাই না। এটা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু বাস্তবতা, আমরা গত 2 বছরে আওয়ামী লীগের কোন সহিংসতা দেখিনি, এটি বাস্তবতা। অনেকে আশঙ্কা ছিল আওয়ামী লীগ কি না কি করবে, আওয়ামী লীগ মানে তারা খুব দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠবে, সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কিনা, যেটা বাস্তবতা আমরা দেখিনি। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চুপ রয়েছে। এই চুপ থাকার কারণটা কি? তারা কি আসলে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছে নাকি অন্য কোনো কারণ? আপনার কি মনে হয়? না, সংগঠিত অসংগঠিত সেটাও জানি না, আমাকে জিজ্ঞেস করে তো বলবে না, আপনাকে বলবে না। তবে তাদের মূল নেতৃত্বটা সব দেশের বাইরে আছে। এখন যারা আছে মূলত সাধারণ সমর্থক, হয়তো তাদের ভিতরে কিছু 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 বিক্ষিপ্ত ভাবে মিছিল মিটিং করতেছে, তো করছে, হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে আমি বললাম যে একমাত্র পলিটিক্যালি তাদেরকে আপনার ছোট করে দেওয়া যেত, সেই ইলেকশন যদি 6 মাসের ভিতরে ইলেকশন করা হতো। এখন নিষিদ্ধ করে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের সমর্থক একটাও সরে নাই বাংলাদেশের মাটি। যে দল, এই ধরেন বিএনপি, কি পরিমাণ নির্যাতন হয়েছে, গুম খুন, অনেক কিছু, আয়নাঘর, অনেক কিছু ঘটছে, কিন্তু আওয়ামী লীগের কোন সমর্থক কিন্তু বিএনপির কোন সমর্থক কিন্তু সমর্থন উদ্ধ করে নাই, জামাতেরও তাই। সুতরাং আমি বলবো নিষিদ্ধ কোনো পথ না রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে।
এবং বিএনপিকে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে। এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা ছাড়ার কদিন আগেই নিজেই নিজেকে যে ভিভিআইপি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি আদায় করে নিলেন, আগের সব ধরনের রেকর্ড ভঙ্গ করে 1 বছরের জন্য যে সুবিধাটি নিয়েছিলেন, তারেক রহমান সরকার সেটি 6 মাস কমিয়ে এনেছে। অর্থাৎ তিনি আগের মতন 6 মাস পর থেকে আর এসএসএফের বিশেষ কোনো নিরাপত্তা সুবিধা পাবেন না, বিশেষ কোনো প্রোটোকল পাবেন না। তাকে যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে সাধারণ একজন বাংলাদেশি নাগরিক হিসেবেই থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে সরকার কেন এই ধরনের একটি সিদ্ধান্ত হঠাৎ করে নিল, যেখানে ডক্টর ইউনূস সরকারের অনেক কর্তা ব্যক্তি, নীতি নির্ধারক বা সাবেক উপদেষ্টাদের কেউ কেউ দেশ ছেড়ে খুব নীরবে চলে যাচ্ছেন। এরকম একটি সুবিধা তাদেরকে দেয়া হচ্ছে অথবা তারা নেওয়ার চেষ্টা করছেন। আর সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত না নিলেই বা কী হতো, যে 6 মাসের জন্য যে তার নিরাপত্তা ব্যবস্থাটি রাখা হলো বাকি 6 মাস কেটে। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করবেন, তিনি দেশে ফিরবেন তো? এরকম নানান ধরনের প্রশ্ন সোমবার দুপুরের পর থেকেই মানুষের মনে উকি দিচ্ছে। নানান ধরনের প্রশ্ন, আমার মনেও একই ধরনের প্রশ্ন। এবং একটি বিষয় আপনাদের একটু নোটিশ করে রাখি, এই দেশে বিশেষ কোনো খবরে এত বিপুল সংখ্যক মানুষ একই সাথে একই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন তার নজির খুব কমই আছে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে যে বিষয়টি আমরা সোমবার আবারও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে, মানে সরকারের এই যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটির ভূয়সী প্রশংসা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাদের সেই স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো, ক্ষোভের প্রতিক্রিয়াগুলো সেভাবেই প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তার এই সুবিধা 6 মাস কমিয়ে আনা হলো। যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তার এই সুবিধাটি কমিয়ে আনা হলো, তার কোনো প্রয়োজনও নেই, আমরা জানতেও চাই না, যেটি বাস্তবতা। কিন্তু তারপরেও মানুষের মনে তো প্রশ্নগুলো উকি মারে। এবং যেটি জানতে পারলাম, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ সরকারের শীর্ষ মহল থেকে। অনেকের ধারণা যে 2025-এর মধ্য জুনে লন্ডনে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠককে কোনো এক বিশেষ চুক্তি হয়ে থাকতে পারে, যার কারণে তারেক রহমান মেনে নিতে বাধ্য হয়েছিলেন ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের তারিখটি বা সময়টি। কি সেই চুক্তি ছিল তা মানুষ নিশ্চয়ই স্পষ্ট করে কিছু বলতে পারবে না, যেহেতু এটি সবারই ধারণা। সম্ভবত সেই চুক্তি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা বা প্রতিশ্রুতি পূরণ করেননি, কিছুই করতে পারেননি। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ডিপ স্টেটের খেলা যে চলছে নতুন করে, তাকে কেন্দ্র করে এই সরকারকে আবারও একটি বিশেষ শক্তি যে অস্থিতিশীল করার একটা পায়তারা শুরু করেছে মাত্র 2 মাস যেতে না যেতেই, সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্ভবত একটি হলুদ কার্ড দেখানো আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে। হলুদ কার্ড কেন? যেহেতু এই সুবিধাটি এর আগে সাবেক সরকার প্রধানরা যা নিয়েছেন 3 মাসের জন্য, এসএসএফের প্রোটোকল নিয়েছেন, তিনি নিয়েছিলেন 1 বছরের জন্য, সেখান থেকে কাট করে
6 মাস রাখা হয়েছে, 3 মাসও তো করতে পারত। এটি সম্ভবত একটি ইয়েলো সিগন্যাল। তৃতীয়ত হচ্ছে যে যেহেতু তিনি 1 বছরের জন্য এই সুবিধাটি নিয়েছিলেন, এইটিকে অনেকে সংবিধান লঙ্ঘন করা বা নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছিলেন, যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নিজেই সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছিল যে কেন এই সুবিধাটি তার ক্ষেত্রে বহাল রাখা হবে। এবং যে প্রথমে বলছিলাম যে তার মানে ডক্টর ইউনূসের সরকারের অনেক হোমরা চোমরা তারা এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ করে নিয়েছে। তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে কি না পাহাড় সমান মানে অসংখ্য অভিযোগ থাকার পরেও সেই জায়গা থেকে এটি সরকার করতে পারে, একটা নমুনা দেখাতে পারে যে না আমরা নতুন করে মানে সরকারে মানে ইউনূস সরকারের সাথে কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ক্ষমতায় আসেনি। চতুর্থত স্বার্থের সংঘাত এবং নৈতিক প্রশ্নের জায়গা থেকে এটি হতে পারে। কেমন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আগেই বলেছি যে পৃথিবীতে সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমরা দেখতে পাবো না যে এত অল্প সময়ের মধ্যে আর অন্য কেউ এরকম নির্লজ্জ বেহায়ার মতো নিজের সব ধরনের সুযোগ সুবিধা লুটে নেওয়া, সব থেকে লাভবান হওয়া, সেটি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতা আসার পরে তার বিরুদ্ধে থাকা একের পর এক মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকি 666 কোটি টাকা দিতে হবে মর্মে হাইকোর্টে যে রায়, সেটিও বাতিল করা হয়েছে। 2019 সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা নিয়ে নেওয়া হয়েছে গ্রামীণ ফোনের, এবং আদম ব্যবসার লাইসেন্স থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের শেয়ার কমে নিয়ে আসা, সরকারের 25 ভাগ থেকে 10 ভাগে নামিয়ে আনা, এবং শেষ মুহূর্তে এই যে সুযোগ সুবিধা নেওয়া রাষ্ট্রীয় প্রোটোকল 1 বছরের জন্য নিরাপত্তার নামে। তো এত সব সমালোচনা কিছুটা হলো এই সরকারের উপরে গিয়ে পড়ছিল, যেই সরকারের বিরুদ্ধে, যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে জঙ্গিপনার অভিযোগ, আরও তো অনেক অনেক অভিযোগ, তারপরেও কেন তারা এতটা সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন অনেকের মতে, সেদিক থেকেও একটা দৃশ্যমান কিছু দেখানোর চেষ্টা হতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি দেশে ফিরবেন তো? তার কারণ যতদূর জানি যে তিনি গত 24 এবং 25শে মার্চ একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে গিয়েছিলেন জাপানে। আমি যতদূর জানি তিনি এখনও দেশে ফেরেননি, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হতেই পারে। তার মানে 3 মাস প্রায় হয়ে গেছে, আগামী 3 মাস তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন, বিশেষ নিরাপত্তার জায়গা থেকে SSF এর প্রোটোকল পাবেন। 10 আগস্ট তার এই মেয়াদ শেষ হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের। সেই জায়গা থেকে তিনি আসবেন কি আসবেন না, এবং সরকার যে কাজটি করলো সেটি নিশ্চয়ই তার জন্য সুখকর কিছু নয়। তিনি নিশ্চয়ই এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ নাখোশ হয়ে উঠেছেন আমাদের তারেক রহমান সরকারের উপরে। অতএব এখনই যদি তিনি আসতে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, 10 আগস্টের পর তো দেশে ফিরে আসার কোনো ন্যূনতম সম্ভাবনাই নেই। কারণ তিনি এখন থেকেই মব আতঙ্কে ভুগতে শুরু করেছেন, এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। আর সব ভাষা হলেও এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে তিনি এখন মব আতঙ্কে ভুগবেন দেশে আসার ক্ষেত্রে। মবের শিকার হতে পারেন যে কোনো সময়। দেশকে যে তিনি চরম এক অন্ধকারে ডুবে দিয়ে গেছেন, সব ধরনের সুযোগ সুবিধা নিজে লুট করে মানুষের ভাগ্য, মানুষের নিয়তি, মানুষের ভবিষ্যৎ সব তিনি পেছনের দিকে নিয়ে গেছেন। বাংলাদেশের জঙ্গিবাদের চাষ করেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটিয়েছেন, মবকে আইনের তৈরি করেছেন, নিজেকে মবের জনক করে তুলেছেন। নিশ্চয়ই আমরা চাই না যে শুধু তিনি কেন, কেউ যেন মবের শিকার না হন। হামের টিকা নিয়ে যা ঘটেছে, শত শত শিশুকে মৃত্যুর করে ঠেলে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে জঙ্গিবাদী কার্যক্রমে কী অবস্থা তা জানেন। সারা দেশে মোটামুটি এক ধরনের হাই অ্যালার্ট চলছে জঙ্গিবাদী গোষ্ঠীর।
হুমকি হামলার আশঙ্কা থেকে, এবং সিনিয়র আইনজীবী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেরাই খান পান্না, যেটি গণমাধ্যমকে একদিন আগেই বলেছেন, তিনি আশঙ্কার কথা বলেছেন যে ইউনূসের মতো লোক এই দেশের শাসনভার গ্রহণ করেছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। কোথায় সে আসে না কেন, মব হবে তার উপরে। তিনিও যদিও বলেছেন যে আমরা চাই